আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ার সাথে সাথে আমাদের কিন্তু সৃজনশীলের খ নাম্বার যে অনুধাবন আছে ওগুলোও কিন্তু হয়ে যাবে, তাই না? চলো পড়া শুরু করি। কি বলছে? মানুষের রক্তরসে লোহিত রক্তকোষ, রক্তরসের ভিতরেই এই রক্তকণিকাগুলো থাকে। রক্তরসের ভিতরে 3 ধরনের কণিকা ভাসতে থাকে, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। তাহলে রক্তরসে লোহিত রক্তকোষ আছে, সেই লোহিত রক্তকোষ আবার নিউক্লিয়াস বিহীন কেন এটা জিজ্ঞেস করছে। তাহলে প্রশ্নটা আমরা কি বুঝলাম? লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই কেন এটা জিজ্ঞেস করছে। এখন আমরা জানি যে লোহিত রক্তকণিকা পরিণত বয়সে নিউক্লিয়াস থাকে না। তার মানে যখন আমরা একদম ছোট থাকি, বা আমরা ছোট না সরি, যখন মানে কোষটা তোমার মাত্র তৈরি হয়েছে, লোহিত রক্তকণিকাটা মাত্র তৈরি হচ্ছে, কোথায় তৈরি হয় বলো তো? বোন ম্যারোর ভিতরে না, অস্থিমজ্জার ভিতরে, যে আমাদের হাড়ের এই জায়গাগুলোর ভিতরে, তাই না? এই যে অস্থিমজ্জার ভিতরে যখন লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, মানে একদম সে যখন মানে মাত্র নবগঠিত, তখন কিন্তু এখানে ভিতর যখন অবস্থান করতেছে তখন কিন্তু এটা ভিতর নিউক্লিয়াস থাকে। কিন্তু পরবর্তীতে যখন পরিণত হয়, আমরা কি জানি? পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, তাই না? তাহলে ওই পরিণতটাই জিজ্ঞেস করছে যে নিউক্লিয়াস কেন নাই। না থাকার একটা কারণ হচ্ছে, আমরা কি জানি, লোহিত রক্তকণিকা তোমার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এগুলো বহন করে নিয়ে যায়। লোহিত রক্তকণিকার আকৃতি কীরকম বলো তো? গোলাকার। উপর থেকে দেখলে গোলাকার, আর সাইডে থেকে দেখলে আবার পাতলা। কীরকম কল্পনা করো, একটা 5 টাকার কয়েন, 5 টাকার কয়েনকে তুমি হাতের উপর রেখে যদি এভাবে দেখো উপর থেকে, তখন কি দেখা যাবে? এরকম গোল্লা দেখা যাবে না? এবং পাশে থেকে যদি এখন দেখো, এই যে পাশে ধরে এভাবে পাশ থেকে দেখতেছো, হ্যাঁ, তখন কি দেখা যাবে? পাতলা একটা দাগ, এরকম দেখা যাবে না? এরকমই লোহিত রক্তকণিকাকে যদি তুমি সাইডে থেকে দেখতে যাও তখন এরকম দেখা যায়। এদিকে একটা অবতল পার্শ্ব আছে, এদিকে একটা অবতল পার্শ্ব আছে। এই জন্য এটাকে দ্বি অবতল বলে। কি? দ্বি অবতল, কারণ ওর 2টা অবতল পার্শ্ব আছে। এই যে অবতল পার্শ্ব, এই যে ও যে এরকম পাতলা, মানে মাঝখানে যে পাতলা, ও এই জন্য ওর ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকার কোনো জায়গা নেই। নিউক্লিয়াস জায়গাও পাচ্ছে না থাকার জন্য। আবার যখন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যখন পরিবহন করে নিয়ে যাবে, অক্সিজেনকে ধারণ করার জন্য পর্যাপ্ত একটা জায়গার দরকার ওই কোষটার। এখন নিউক্লিয়াস নাই এই জন্য যাতে প্রচুর পরিমাণে অক্সিজেন, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যাতে যাতায়াত করে নিয়ে যেতে পারে। তাহলে চলো আমরা এই জায়গাটায় পড়ি। মানুষের রক্তকোষে, লোহিত রক্তকোষে নিউক্লিয়াস থাকে না। মানুষের রক্তরসের লোহিত রক্তকোষে নিউক্লিয়াস থাকে না, কারণ এটি কোষে হিমোগ্লোবিনের জন্য স্থান বৃদ্ধি করে। ওই যে লোহিত রক্তকণিকা, লোহিত মানে কি? লাল। ও লাল রং কেন হয়? এই যে হিমোগ্লোবিনের কারণে হয়। হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থের জন্য জায়গা বৃদ্ধি করে। নিউক্লিয়াস থাকলে তো কিছুটা জায়গা কমে যাইতো। এখন এতগুলা হিমোগ্লোবিন থাকার কি দরকার? এতগুলা হিমোগ্লোবিন থাকা এই জন্য প্রয়োজন, এই হিমোগ্লোবিনটাই তোমার অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে নিয়ে যায় এই রক্তকণিকাটা। তাহলে হিমোগ্লোবিন কি করতেছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। এই যে হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন কি তৈরি করে জানো? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিনটা পরবর্তীতে আবার ভেঙে যায়, এটা কিন্তু একটা অস্থায়ী যৌগ। এরপরে নিউক্লিয়াস না থাকার ফলে লোহিত রক্তকোষের ভিতরে জায়গা বেশি হয়, ফলে বেশি অক্সিজেন পরিবহন সম্ভব হয়। এছাড়াও নিউক্লিয়াস না থাকায় লোহিত রক্তকোষ নমনীয় হয় এবং খুব সরু কৈশিক নালিকার মধ্য দিয়েও সহজে চলাচল করতে পারে। এটা এই যে পাশ থেকে দেখো পাতলা একটা কণিকা, তাহলে ওই যে কৈশিক জালিকা কিন্তু অনেক সূক্ষ্ম হয়, যেই জায়গার ভিতর দিয়ে তোমার মোটা রক্তনালীগুলো যাইতে পারে না। যেমন দেখো এই যে এইখানের যে শিরাগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মানে কিছুটা পুরু। এখন এই মোটা এই রক্তনালীটা যদি তোমার চোখের ভিতর দিয়ে যেত, ভাবো তো হইতো? কখনো হইতো না। কিন্তু চোখের কোষগুলোকেও তো রক্ত দেওয়া প্রয়োজন। তখন চোখের ভিতরে কি আছে? আমাদের কৈশিক জালিকা আছে। মাঝে মাঝে চোখ চুলকালে লাল হয়ে যায় না? তখন দেখতে পাবা, আয়নাতে দেখলেই দেখা যায় এরকম জালের মতো, তাই না? এই যে লোহিত রক্তকণিকাগুলো পাতলা বা নরম হওয়ার জন্য কি হয়, এই সূক্ষ্ম মানে নালীর ভিতর দিয়েও চলে যেতে পারে। তাহলে নিউক্লিয়াস না থাকার অনেকগুলা কারণ আমরা দেখলাম। তারপরে চলো, কোন গ্রুপের রক্তকে ইউনিভার্সাল গ্রহিতা বলা হয়? ইউনিভার্সাল মানে কি? ইউনিভার্সাল মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সার্বজনীন, তাই না? তাহলে কোন গ্রুপের রক্তকে, এখন রক্তের গ্রুপ আছে কয়টা? এ, বি, এ বি, ও, এই 4 ধরনের রক্তের গ্রুপ আছে। কি কি বললাম? এ, বি,
এ বি আর ও, এই 4 ধরনের রক্তের গ্রুপের ভিতরে এই যে রক্তের গ্রুপ, সে কাকে রক্ত দিতে পারবে জানো? নিজেকে দিতে পারবে, মানে এ কে দিতে পারবে, এ কে দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে, এবং এ বি কে দিতে পারবে। আবার বি কাকে দিতে পারবে জানো? বি নিজেকে নিজে দিতে পারবে, মানে বি কে দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে। তারপরে এ বি কাকে দিতে পারবে জানো? এ বি নিজেকে দিতে পারবে, মানে এ বি কে দিতে পারবে, মানে এ বি কে দিবে এবং আর কাউকে দিতে পারবে না। এরপরে ও কাকে দিতে পারবে জানো? ও হচ্ছে তোমার এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, এ বি কেও দিতে পারবে, নিজেকেও দিতে পারবে। তাহলে ও সবাইকে দিতে পারতেছে আর এ বি সবার থেকে নিতে পারতেছে। তাহলে যে নিতে পারবে বা গ্রহণ করতে পারবে ওকে আমরা কি বলবো? গ্রহিতা বলবো। তাহলে এই জায়গাটায় দেখো, ইউনিভার্সাল গ্রহিতা মানে সর্বজনীন গ্রহিতা কে হইলো? তাহলে কে সবারটা গ্রহণ করতেছে? এ বি সবারটা গ্রহণ করতে পারতেছে। দেখো, এ বি রক্তের গ্রুপধারী ব্যক্তির প্লাজমায় কোনো অ্যান্টিবডি থাকে না, যার জন্য অন্য রক্ত যদি তুমি দিয়ে দাও সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আমরা কিন্তু একজনের রক্ত আরেকজনকে দিতে পারি না, মানে এক ব্লাড গ্রুপের রক্ত আরেক ব্লাড গ্রুপকে দিতে পারি না। সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। অবশ্যই তোমার রক্তে কোনো রোগ জীবাণু থাকা যাবে না, তোমার রক্তে হচ্ছে তোমার মানে ব্লাড গ্রুপ যাকে দিচ্ছ তার ব্লাড গ্রুপের সাথে মিলতে হবে। তাহলে এইগুলো মেনে আমরা রক্তদান করি। কিন্তু এ বি এর ক্ষেত্রে কোনো সমস্যা নাই ব্লাড গ্রুপ নিয়ে, কারণ ওর দেহে মানে ওর প্লাজমায় কোনো অ্যান্টিবডি থাকে না। অ্যান্টিবডি না থাকার কারণে ও এ এর কাছ থেকেও নিতে পারে, বি এর কাছ থেকেও নিতে পারে, এ বি এর কাছ থেকে তো নিতে পারবেই, কারণ নিজেরটা তো নিজে নিতে পারবে, আবার ও এর কাছ থেকেও সবার থেকে নিতে পারে। তাহলে সবার থেকে সে নিতে পারতেছে, কারণ একটাই, ওর প্লাজমায় অ্যান্টিবডি নাই। এখন এ ও বি রক্তের গ্রুপের অ্যান্টিজেন গ্রহীতা এ বি রক্তের সাথে কোনো বিক্রিয়া করে না। ওই যে অ্যান্টিবডি নাই যে, এজন্য কোনো বিক্রিয়া করে না, মানে ক্ষতিকর কোনো সাইড এফেক্ট হয় না। তাহলে সে কি করতে পারতেছে? সে সবার রক্ত গ্রহণ করতে পারতেছে, এই জন্য আমরা ওকে গ্রহিতা বলি। আর যদি এই প্রশ্নটা উল্টায় দিত, যদি বলতো যে সর্বজনীন দাতা কাকে বলে, কে সবাইকে দিতে পারে, ও হচ্ছে সবাইকে দিতে পারে, ও গ্রুপের যে রক্ত। এরপরে আসো, আর্টারিওক্লোরোসিস কি? আর্টারিও মানে কি বলতো? ধমনী। ধমনীকে ইংরেজিতে বলা হচ্ছে আর্টারিও। কি বললাম? ধমনী। ধমনী কিন্তু বাইরে থেকে দেখা যায় না, শিরা দেখা যায়। এই যে দেখো হাতের এই জায়গাটায়, এই জায়গাগুলায় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ত্বকের নিচেই হচ্ছে শিরাটাকে খুঁজে পাই, কিন্তু ধমনী তোমার মাংসপেশির নিচে থাকে, যার জন্য ওইটাকে কিন্তু আমরা ইজিলি দেখতে পাই না। এখন আর্টারিওক্লোরোসিস মানে ধমনীতে কোনো একটা সমস্যা। ক্লোরোসিস হচ্ছে তোমার এরকম বুঝাইছে যে ধমনীর প্রাচীরটা শক্ত হয়ে যায়। ধমনী তো হচ্ছে তোমার মানে কিছুটা নরম, মানে তোমার হচ্ছে ফ্লেক্সিবল হইতে পারে। সেক্ষেত্রে ওর প্রাচীর যদি অনেক বেশি শক্ত হয়ে যায়, তখন মানে কি বলবো, শক্ত হয়ে যায় বলতো, ধরো তুমি ইলাস্টিক একটা রাবার, হ্যাঁ ইলাস্টিক একটা রাবার, তুমি চাইলে হচ্ছে এটাকে মুভ করতে পারতেছো, সংকোচন প্রসারণ করতে পারতেছো, কিন্তু যখন এটা শক্ত হয়ে যায় তখন তুমি ওটা নড়াচড়া করাইতে পারতেছো না। এই সমস্যাটাই হচ্ছে আমাদের আর্টারিওক্লোরোসিস। কি বলছে? আর্টারিওক্লোরোসিস হচ্ছে এমন একটা অবস্থা যেখানে ধমনীর দেয়াল পুরু শক্ত এবং স্থিতিস্থাপকতা হারায়। এই যে ওর স্থিতিস্থাপকতাটা, ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে হারায় ফেলায়। এই অবস্থার প্রধান কারণ হচ্ছে ধমনীর অভ্যন্তরের দেয়ালে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থের জমা হওয়া। মানে এক ধরনের রোগ, যখন হচ্ছে তুমি অনেক বেশি চর্বি জাতীয় খাবার খাচ্ছ, ওগুলা যখন প্রাচীরে জমা হয়ে যায় প্লাক তৈরি হয়। প্লাক বলতে এই যে দেখো তোমার প্রাচীরটা, এখানে হচ্ছে যদি তোমার ধরো এই যে চর্বি জমা হয়ে গেল, কোলেস্টেরল জমা হয়ে গেল, তখন এই পথটাও কিন্তু সরু হয়ে গেল, রক্ত যে এর ভিতর দিয়ে যাবে, রক্ত চলাচলের পথটাও সরু হয়ে গেল, আবার ওর প্রাচীরটাও স্থিতিস্থাপকতা হারাচ্ছে। এর ফলে ধমনীর ভেতরে পথ শুরু হয়ে যায় এবং রক্ত প্রবাহ বাধা। এই যে আমি যেটা বললাম, রক্ত একটা ফ্লোতে যাচ্ছে, কিন্তু ওর যে দেখো চলাচলের পথটা যদি কমে যায় তখন কি হবে? তখন সে মানে রক্ত কিন্তু আগের ফ্লোতে কিন্তু যাইতে পারবে না। এরপরে কি বলছে? সময়ের সাথে সাথে ধমনীগুলো শক্ত হয়ে যায়, ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং হৃদরোগ, স্ট্রোক, অন্যান্য যে ভয়াবহ আমাদের সমস্যাগুলো এগুলো কিন্তু হইতে পারে। তাহলে আর্টারিওক্লোরোসিস কি? ধমনীর প্রাচীর শক্ত হয়ে যাওয়া। কি জন্য শক্ত হবে? চর্বি বা কোলেস্টেরল জমা হয়ে। তারপরে চলো কি বলছে, রক্তের গ্রুপ বোঝানোর জন্য প্লাস বা মাইনাস ব্যবহার করা হয় কেন? এই এরকম আছে না, আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করতাম যে তোমার রক্তের গ্রুপ কি, হয় তুমি আমাকে বলতা যে বি পজিটিভ বা বি নেগেটিভ,
তারপরে ও পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, এরকম পজিটিভ নেগেটিভ বলি না আমরা সাথে দিয়ে, এইটা কি জন্য বলি এটাই জিজ্ঞেস করছে। এই প্রশ্নটার মানে হচ্ছে তুমি যে রক্তের গ্রুপ যখন বলো তখন সাথে পজিটিভ নেগেটিভ এটা কি বলো। তাহলে এটা হচ্ছে তোমার RH ফ্যাক্টর আমরা বলি, সাথে দিয়ে RH ফ্যাক্টরটা বলি। যদি RH ফ্যাক্টর থাকলে তো হচ্ছে পজিটিভ, মানে উপস্থিত আছে, যদি থাকে তাহলে আমরা দেই প্লাস, আর যদি RH ফ্যাক্টর না থাকে, নাই, নেগেটিভ, তখন দিব হচ্ছে নেগেটিভ। তাহলে RH ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা এটা বলতেছি। RH ফ্যাক্টর হচ্ছে লোহিত রক্তকণিকার উপরে থাকা বিশেষ ধরনের প্রোটিন বা অ্যান্টিজেন। এই প্রোটিনটা যদি থাকে তখন আমরা দিব রক্তের সাথে প্লাস। যেমন এই যে দেখো বি পজিটিভ, এরকম লিখি না আমরা, বি পজিটিভ কেন দিলাম, এই পজিটিভটা হচ্ছে RH আছে। যদি কারো রক্তে RH ফ্যাক্টর থাকে তাহলে আমরা পাশে এই যে প্লাস দিচ্ছি, আর যদি না থাকে তখন আমরা কি দিব, এই যে মাইনাস চিহ্নটা দিব। রক্ত সঞ্চালনের সময় এই প্লাস মাইনাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ RH প্লাস মানে RH যে থাকতেছে ওই ব্যক্তিকে সাধারণত পজিটিভ ও নেগেটিভ উভয় ধরনের রক্ত দেওয়া যেতে পারে। মানে যাদের কাছে RH আছে ওদেরকে তুমি মানে একই গ্রুপের বিকে আমরা কোন কোন রক্ত দিতে পারি, বি নিজের কাছ থেকে নিতে পারবে রক্ত, আবার ও এর কাছ থেকে নিতে পারবে, ও ব্লাড গ্রুপের কাছ থেকে, তাই না? তাহলে ওকে ধরো আমি রক্ত দিতে যাচ্ছি, বি থেকে দিতে পারবো আর ও থেকে দিতে পারবো। এখন ও হচ্ছে বি পজিটিভ রক্ত, আমি ওকে বি পজিটিভ রক্তও দিতে পারবো, বি নেগেটিভ রক্তও দিতে পারবো, মানে একই গ্রুপের পজিটিভ নেগেটিভ দুইটাই দিতে পারবো। কেমন, কি কি দিতে পারবো, বি পজিটিভও দিতে পারবো, আবার বি নেগেটিভও দিতে পারবো বি প্লাসকে। কিন্তু যাদের হচ্ছে তোমার RH নেগেটিভ ওদেরকে শুধু নেগেটিভ রক্তটাই দিতে হবে। তাহলে এই যে RH প্লাস মাইনাস এটা জানাটা কি জন্য দরকার, কারণ তুমি যদি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হও বা তোমার যদি রক্তদান করা মানে তোমার দেহে যদি রক্ত দেওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যাতে বুঝতে পারি যে তোমাকে কোন রক্তটা দিতে হবে, কারণ এলোমেলো রক্ত দিলে কিন্তু আবার ঝামেলা, তোমাকে বাঁচানোর জন্য রক্ত দিলাম তুমি উল্টা ইন্নালিল্লাহ হয়ে গেলা। তাহলে এইগুলো আমাদেরকে জানতে হবে যে প্লাস মাইনাসটা কি জন্য, RH ফ্যাক্টরের জন্য। RH ফ্যাক্টর থাকলে প্লাস, না থাকলে মাইনাস। আর RH ফ্যাক্টর যদি থাকে সেক্ষেত্রে তোমাকে আমি প্লাস মাইনাস দুইটা রক্তই দিতে পারবো। এরপরে চলো অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া কি। অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া এটা হচ্ছে তোমার বডিকে সুস্থ রাখার জন্য আমাদের একটা ইমিউন সিস্টেম। কি কি, সবার প্রথমে যদি আমি বলি অ্যান্টিজেন, দেখো অ্যান্টিজেন হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটা বাইরে থেকে যদি তোমার বডির ভিতর কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া, কোনো বিষাক্ত পদার্থ যাই কিছুই প্রবেশ করে, মানে অনাকাঙ্ক্ষিত যেটা আমাদের দেহে ক্ষতি করতে পারে, ধুলোবালিও কিন্তু, এই যে তুমি মনে করো অনেক বায়ু দূষণের ভিতর দিয়ে যাচ্ছ, অনেক ধুলোবালি প্রবেশ করতেছে, এটাও কিন্তু ক্ষতিকর, মানে ফুসফুসে যায় ওগুলো আটকায় যাবে। তাহলে যে কোনো ক্ষতিকর পদার্থ, ভাইরাস ব্যাকটেরিয়া তো আরো ভয়ঙ্কর, ধুলোবালি তো আমরা সচরাচর অনেক ইনহেল করি, সেক্ষেত্রে এই যে খারাপ জিনিসগুলো তোমার ভেতরে প্রবেশ করতেছে, তোমার খাবারের মাধ্যমে হইতে পারে, প্রশ্বাসের মাধ্যমে হইতে পারে, তাহলে যখন এগুলো প্রবেশ করতেছে তখন তোমার রোগ প্রতিরোধ ব্যবস্থাটা মানে সক্রিয় হয়ে যায়, যে আরে আমার দেহে বাইরে থেকে এগুলো কি প্রবেশ করতেছে, ভাইরাস ব্যাকটেরিয়া, আমার বডিটাকে বাঁচাইতে হবে, ইমিউন সিস্টেমটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। এইটা হচ্ছে আমার অ্যান্টিজেন। কেমন, অ্যান্টিজেন এই কাজটা করে। এখন অ্যান্টিজেনের সাথে এসে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। দেখো তো কি বলছে, এই যে অ্যান্টিবডি হলো শরীরের প্রতিরোধ ব্যবস্থার তৈরি বিশেষ প্রোটিন যা নির্দিষ্ট অ্যান্টিজেনকে চিনে তার সাথে যুক্ত হয়। তাহলে অ্যান্টিজেন হচ্ছে তোমার অ্যাক্টিভ হচ্ছে যখন জীবাণু প্রবেশ করতেছে, ওই অ্যান্টিজেন যখন অ্যাক্টিভ হয় তখন ওর সাথে এসে যুক্ত হয় হচ্ছে অ্যান্টিবডি। রোগ প্রতিরোধ ব্যবস্থায় মানে কোন জীবাণুকে মারার জন্য কোন অ্যান্টিবডিটা লাগবে ওইটা যায় হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে। তখন ধরো এরকম দেখি না আমরা যে মানে করোনার টিকা যখন দিচ্ছে তখন ওই আমাদের বডিতে ওই ভাইরাসটার বিরুদ্ধে মানে করোনা ভাইরাসটার বিরুদ্ধে মানে ওর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করে দিল। সেটা কি করতেছে, আমার দেহের ভিতর গিয়ে নির্দিষ্ট একটা অ্যান্টিজেনকে খুঁজতেছে যে কোন অ্যান্টিজেনটা করোনাকে ধ্বংস করবে, ওর সাথে গিয়ে যুক্ত হয়ে হ্যাঁ বন্ডিং হ্যান্ডশেক করো, আমরা একসাথে করোনা ভাইরাসকে মেরে ফেলবো। এরকম এই যে ওরা একসাথে আমাদের বডিকে সুস্থ রাখার জন্য যে বিক্রিয়াটা করতেছে, বা একসাথে যে এই যে মানে হ্যান্ডশেক করে হচ্ছে একটা ডিল করতেছে যে জীবাণুটাকে মেরে ফেলতে হবে, ওর বডিকে সুস্থ রাখতে হবে, এই বিক্রিয়াটাই হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া। অ্যান্টিবডি অ্যান্টিজেন দুইটাই হচ্ছে আমাদের দেহের রোগ জীবাণু নিষ্ক্রিয় করার জন্য, বা ধুলোবালি ঢুকলে মানে ধুলোবালির এগেনস্টে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে। একটা হচ্ছে অ্যাক্টিভ হয় যেটা অ্যান্টিজেন, অ্যান্টিজেনের সাথে এসে যুক্ত হয় অ্যান্টিবডি, তারপরে হচ্ছে জীবাণুটাকে ধ্বংস করে। মেইন কথা হচ্ছে অ্যান্টিজেন অ্যাক্টিভ হয় জীবাণু ঢোকার পরে, আর ওই অ্যাক্টিভ অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি এসে যুক্ত হয়ে তোমার জীবাণুটাকে
মেরে ফেলে বা বোল্ড আউট করে দেয়। তাহলে এটাই হচ্ছে কাজ। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।